দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পিত নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার আহ্বান। সিটি কর্পোরেশনের মানুষ যারা সিটি কর্পোরেশন আপনারা পাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৫ প্রার্থীর নাম ঘোষণা করলেন রিজভী আহমেদ। আগামীকাল শেষ হচ্ছে মনোনয়ন জমার সময়, ১২ মে ভোট। হামু হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে আরও ২ শিশু মৃত্যু। সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। আবারও বিগত সরকারগুলোর ওপর দায় চাপালেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দর। দেশে ডিপো থেকে সরবরাহ বাড়িয়েছে বিপিসি। ফিলিং স্টেশনগুলোর সামনে কয়েক কিলোমিটার লাইন। Motor Vessel Tosca, vacate your engine room. Vacate your engine room. We're prepared to subject you to disabling fire. ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলা। কার্গো আটক, জলদস্যুতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। বগুড়া সিটি কর্পোরেশনের নাম ফলক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি হচ্ছে দেশের ১৩তম সিটি কর্পোরেশন। দুপুর ১২টায় পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের নাম ফলক উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বগুড়া সিটি কর্পোরেশন জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। সিটি কর্পোরেশন হওয়ায় বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা পাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে। মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। এর আগে বগুড়া সহ ৭ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভিন্ন দল মতের মানুষদের বিনা বিচারে শাস্তি দেওয়া হয়েছে। আইনের অপব্যবহার করে মানুষদের নির্যাতন করা হতো। দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায় বিচারের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইল বন্ড কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমে দ্রুত বিচার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, বিএনপি এমন বিচার ব্যবস্থা চালু করবে যা প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষ সবার জন্য সমান হবে। এর আগে সকাল ১১টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসেবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিষয়ে আপনাদের জানাবো। আমার সহকর্মী আরিফিন শাকিল সেখানে রয়েছেন, খোঁজখবর রাখছেন। তিনি এই মুহূর্তে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে অবস্থান করছেন। আরিফিন, বাগবাড়িতে প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন কিনা এবং আজকে তার আরও কি কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানাবেন আমাদের। সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্য না ছোঁয়া এখন এসে তিনি পৌঁছাননি, তবে খানিক বাদে তিনি এসে পৌঁছাবেন। তবে তিনি বাগবাড়িতে আসার পর শুরুতেই কিন্তু হাম এবং রুবেলার যে টিকাদান কর্মসূচি, সেই কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং এরপর তিনি মূলত এই জায়গা অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে জায়গা, সেই জায়গায় আসবেন। এরই মধ্যে প্রায় প্রান্তিক পর্যায়ে প্রায় ৯০০-এর বেশি নারী তারা এর মধ্যে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য তারা কিন্তু এসে হাজির হয়েছেন এবং ফ্যামিলি কার্ডের পরপরই তিনি
তার যেই বাসা বা পৈতৃক ভিটা তার পাশেই যে খাল রয়েছে সেই খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন, যেটি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি করেছিলেন এবং সেটি করে তারপর তিনি তার পৈতৃক ভিটা প্রায় 20 বছর পর তিনি পা দিবেন এবং সেখানে তিনি খানিকটা সময় তিনি সেখানে সময় কাটাবেন। এরপর তিনি শহরে চলে যাবেন। এরপর সেখানকার একটি জনসভা রয়েছে, সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে মানুষের যে অংশগ্রহণ, মানুষের যে আগ্রহ উচ্ছ্বাস খুব স্বাভাবিকভাবে তাদের ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে এইখানকার এই গ্রামের সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, এই গ্রামের পুত্রবধূ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই গ্রামেরই এখন দ্বিতীয় প্রজন্মের যে সন্তান, সেই সন্তান তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি দায়িত্ব পাওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো বগুড়া আসলেন এবং বগুড়া এসে তাকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস আবেগ সেটি খুব স্বাভাবিকভাবে অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি ছিল, কারণ এখানকার ছেলে তিনি এবং মানুষ প্রত্যাশা করছেন গত 20 বছর জিয়া পরিবারের কারণে বা জিয়া রহমানের বাড়ি এই বগুড়াতে হওয়ার কারণে যেভাবে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে বগুড়াকে, সেইটি গত আগামী 5 বছরে তারেক রহমান ধাপে ধাপে সেটি পূরণ করবেন। এবং যেহেতু সিটি কর্পোরেশন হিসাবে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসাবে এরই মধ্যে বগুড়া পৌরসভা উন্নত সেটি উদ্বোধন করা হয়েছে, ফলে তারা বিশ্বাস করছেন যে এর বাইরে সিটি কর্পোরেশনের বাইরে অন্যান্য যে জনপদগুলো রয়েছে সেগুলোতে মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের সার্বিক যেই উন্নয়ন দরকার, সেই উন্নয়নের কাজ তিনি ধীরে ধীরে করবেন এবং আগামী 5 বছর এই বগুড়া শহরকে একটি মেগা সিটি হিসাবে রূপ দিবেন, সেই রকম প্রত্যাশা মানুষের। এবং সেই সঙ্গে মানুষ বিশ্বাস করেন জিয়া পরিবারের পাশে বগুড়া মানুষ নির্বাচনে যেমন পাশে ছিল, আগামী তো পাশে থাকবেন। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি বরাবরই তারেক রহমান, বিএনপি পরিবার যারা রয়েছেন তারা বগুড়ার প্রতি বিশেষ যত্নশীল। তবুও প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে তারেক রহমান তিনি বলেছেন শুধু বগুড়া নন, তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ সারা বাংলাদেশের সুষম উন্নয়নের যে চিত্র সেটি একই রকম রাখবেন বলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল এখানকার সবশেষ। অনেক ধন্যবাদ শাকিল আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। সোমবার এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত 2 দিনে প্রায় 900 জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দেশের 10টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা অংশ নেন। মনোনীতদের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও স্থান পেয়েছেন নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা ও হেলেন জেরিন খান। মনোনয়ন তালিকায় আছেন নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সঞ্জিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজো, সুবর্ণা শিকদার। 36 জনের এই তালিকায় আরও আছেন শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মনসুরা আক্তার, জোহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সঞ্জিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে দেশজুড়ে চলছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। রাজশাহীতে সকালে নগর স্বাস্থ্য কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সিটি কর্পোরেশন এলাকায় ৫৪,১৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫,৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮,৫২১ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া রাজশাহীর ৯ উপজেলায় ২,০১,৯৭৬ জন শিশুকে টিকার আওতায় আনতে কার্যক্রম শুরু করেছে সিভিল সার্জন অফিস। পঞ্চগড় সদর উপজেলার সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জেলায় ১,৩৬,৫২৭ জন শিশুকে দেয়া হবে হাম রুবেলা টিকা। ৩ পৌরসভা সহ ৫ উপজেলার ১,১০৯টি টিকাদান কেন্দ্রে দেয়া হবে টিকা। ১১ দিন ব্যাপী চলবে এই ক্যাম্পেইন। এছাড়া খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোনা, নাটোর সহ দেশ জুড়েই শুরু হয়েছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। সারা দেশে হামের যে প্রাদুর্ভাব, বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে, এতে আমরা অনেক উদ্বিগ্ন ছিলাম, যাতে এই টিকা দেওয়ার পরে আমরা এখন অন্তত উদ্বিগ্ন থেকে মুক্ত হইলাম। এবার হচ্ছে হামের প্রকোপ বেশি, তো এই জন্য টিকা দিতে আসছি। ভয় আতঙ্ক তো আসছেই,
হচ্ছে আশেপাশে, তার জন্য সরকারের পক্ষ থেকে আমরা এই পদক্ষেপ নিচ্ছি। আমি শুধু বলবো, বিশেষ করে এখানে অনেক অভিভাবক আছেন আমাদের মিডিয়ার মাধ্যমে, আপনারা গুজবে কান দিবেন। আপনি গুজবে কান না দিয়ে আপনার সন্তানকে আপনি টিকা দেন। হামও উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। ছোঁয়াচে রোগটিতে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেলে নতুন করে 41 জন রোগী ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেলেও নতুন রোগী ভর্তির সংখ্যা 41। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 15 জন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে এই রোগটিতে। জেলা সদর হাসপাতালগুলোর কোথাও কোথাও ওয়ার্ডের শয্যার সংখ্যার তুলনায় রোগী ভর্তি প্রায় দ্বিগুণ। বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। আদমপুর মেডিকেলে ভর্তি করছি। ভর্তি করার পরে ইংলিশ করানোর পরে আপনার ময়মনসিংহ পাঠাইছে। ময়মনসিংহ নিয়ে আইছি কালকে, আজকে ছুটি দেওয়া লাগছে। হঠাৎ করে কুটি কুটি দাগ, হামরুগের লক্ষণ। পরে এখানে আসছি, পরীক্ষা করছি নরমাল, কিন্তু হামরুগের যে পরীক্ষাটা এটা এখান থেকে রক্ত নিচ্ছে সরকারি ভাবে, ওরা রেজাল্ট দিব। রিপোর্টগুলো আমাদের হাতে এখনো ওইরকম আসতেছে না। তো ক্লিনিক্যালি যেহেতু আমরা ডায়াগনোসিস করি, মেজেলসের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে নিউমোনিয়া বা যেটা আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি, নিউমোনিয়া আসতেছে এবং সাথে তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, হার্ট ফেইলিওর, এই কমপ্লিকেশনগুলো আমরা বেশি পাচ্ছি আর কি। যেমনটি বলছিলাম, হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। এ বিষয়ে আরও জানাতেই যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হাসপাতালে অবস্থান করছেন দেখতে পাচ্ছি। টিকাদান কার্যক্রম কেমন দেখছেন, সারা কেমন, সেই সাথে অভিভাবকরা কি বলছেন? আজ সকাল থেকে আসলে রাজশাহী মহানগরী এবং রাজশাহী 9টি উপজেলায় একযোগে হামরুবেলার যে টিকা কার্যক্রম সেটি চলছে। অভিভাবকরা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। তারা সকাল থেকে বাচ্চাদেরকে টিকা দিতে নিয়ে আসছেন এবং অনেক বাচ্চারাও কিন্তু আমি যতটুকু দেখছি তারা সুন্দরভাবে কিন্তু টিকা গ্রহণ করছেন। একটু আগে একটি বাচ্চা টিকা দেওয়া হয়েছে, একটু তার কাছেই তার অনুভূতি জানতে চাইবো। কেমন লাগলো টিকা দিয়েছো তুমি? ভালো টিকা দিছি। লাগেনি তোমার? লাগেনি, অল্প একটু লেগেছে পিঁপড়ার মতন। আমরা একটু অভিভাবকের সাথে কথা বলবো। এই টিকার কার্যক্রমটা আসলে কেমন লাগছে? এই যে হামের প্রাদুর্ভাব, এই সময় হামরুবেলার টিকার কার্যক্রম তো শুরু হয়েছে, কি অবস্থা একটু বলবেন? আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে দেখছি, আমার অফিসটা সামনেই দেখছি সবাই আসছে, সবাই খুব সচেতনভাবে তাদের বাচ্চাদেরকে নিয়ে এই বুস্টার ডোজ দিতে আসছে এবং আমিও মনে করি আসলে এটাই সবার জন্য খুব প্রয়োজনীয় একটি পদক্ষেপ ছিল যেটি নিচ্ছে। সামনে আশা করছি যে এই হামরুবেলা থেকে বাচ্চারা, কারণ সবারই প্রিয় হলো বাচ্চারা, তারাই আগামীর ভবিষ্যৎ, তারা অবশ্যই সামনে ভালো থাকবে এই প্রত্যাশাই করছি আমরা। ধন্যবাদ আপনাকে। ছোঁয়া, সকাল থেকে আমি এই রাজশাহীর যে কাদিরগঞ্জের এই স্বাস্থ্যকেন্দ্রটিতে রয়েছি এবং এখানে এখন পর্যন্ত প্রায় 80 জনের বেশি বাচ্চাকে হামরুবেলার যে বিশেষ বুস্টার ডোজের যে টিকা সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 54,144 জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাজশাহীর 9টি উপজেলায় 2,01,976 জন শিশুকে হামের টিকায় আওতায় আনার যে কার্যক্রম শুরু করেছে সিভিল সার্জন অফিস এবং এরই মধ্যে কমিউনিটি পর্যায়ে 1,88,379 জন এবং স্কুল পর্যায়ে 13,597 জন শিশুকে কিন্তু টিকা দানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এবং রাজশাহী নগরীর 286টি কেন্দ্রে এবং 240টি কমিউনিটি সেন্টারে কিন্তু টিকার কার্যক্রম সেটি চলছে এবং এখন পর্যন্ত অভিভাবকরা তারা আসছেন এবং বেলা 4টা পর্যন্ত টিকা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলবে। ছোঁয়া, অনেক ধন্যবাদ তারেক আপনাকে। অতীত সরকারগুলোর ব্যর্থতায় সারা দেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জিন্দা পার্কে সারা দেশে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন তিনি। বলেন, আগের অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার এই টিকা কর্মসূচি পরিচালনায় ব্যর্থ হয়েছে।
সবশেষ 2020 সালে হাম রুবেলার টিকা দেওয়া হয়েছিল, সে কারণেই এই প্রাদুর্ভাব। এর জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না। মন্ত্রী জানান, ইউনিসেফ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। বলেন, বর্তমানে মায়েরা নানা কারণে সন্তানদের বুকের দুধ খাওয়ান না, এ কারণেও শিশুদের ইমিউনিটি কমছে, আক্রান্ত হচ্ছে হামসহ নানা রোগে। প্রায় 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 2 শতাধিক মানুষ। But the previous government, the non-democratic and non-elected government, they failed to start this campaign of measles vaccination all over the country after 20 December 2020. A big group of children remained unvaccinated, and that's why this attack of measles started from the last month. হজ ব্যবস্থাপনার উন্নতি ঘটলেও থাকা খাওয়ার সমস্যা কাটেনি। অবশ্য হজযাত্রীদের ভোগান্তি কমাতে চলতি বছর একাধিক নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের দাবি, হজ ক্যাম্পে থাকা, খাবার, ফ্লাইট ব্যবস্থাপনা থেকে শুরু করে ইমিগ্রেশন সব জায়গায় শৃঙ্খলা ও সমন্বয় আনা হয়েছে। জানান, ভবিষ্যতে হজযাত্রা আরও উন্নত করতে সরকার কাজ করছে। আরও থাকছে রাজীব আহমেদের রিপোর্টে। শুরু হয়েছে হজযাত্রা। এবার বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটই পাঠানো হচ্ছে ৭৮,৫০০ যাত্রীকে। এখন পর্যন্ত নেই বড় ধরনের কোনো অভিযোগ, তবে হজ ক্যাম্পে থাকা খাওয়ার সংকট এখনো প্রকট। পর্যটন কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হলেও খাবারের মান ও দাম নিয়ে অভিযোগ হজযাত্রীদের। খাবারের দাম বেশি রাখে ওনারা, খাবারের যে মানটা ওটা একবারে খুবই নিম্নমানের। মশার বিষয়ে একটু সবাই সচেতন হয় এবং টয়লেট ওয়াশরুমগুলো আরও বেশি ভালো পরিচ্ছন্ন হলে ভালো হয়। হাজিদের রেস্টের জন্য কিছু সিট প্রয়োজন। সেবা ভালো, পরিবেশও ভালো, কিন্তু মশাটা একটু। বিমান প্রতিমন্ত্রী জানালেন, খাবার সহ যাত্রীদের যাবতীয় সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। গোটা জীবনের সঞ্চয় দিয়ে পবিত্র হজ পালনে যাওয়া মানুষগুলো যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, সেটাই লক্ষ্য। জানান, পরিবেশ এবং লাগেজ ব্যবস্থাপনায় আনা হয়েছে বড় পরিবর্তন। হাজি ক্যাম্পে বা ওনাদের রাখা, তাদের খাওয়া দাওয়াটার সুন্দর ব্যবস্থা করা, সেগুলি আমরা ব্যবস্থা করেছি। হজ ধর্ম মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা যাতে হজ ফ্লাইটের বিপর্যয় না ঘটে এবং হাজিরা যাতে ফ্লাইটে উঠতে কোনো অসুবিধা না হয়। এবার বাংলাদেশি সম্পন্ন হচ্ছে সৌদি ইমিগ্রেশন কার্যক্রম। একই সাথে হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে রসুক কার্ড, যেখানে সংরক্ষিত থাকে মুসল্লিদের সব তথ্য। এতে পুরো হজ কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। জানান, হজ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে একজন এমপিকে সৌদি আরবে পাঠানো হবে। মাননীয় সংসদ সদস্য জনাব কায়সার আহমেদ লিঙ্কনকে হাজিদের কি কি সমস্যাগুলি হয় সেগুলি দেখার জন্য তাকে পাঠানো হচ্ছে। আমরা সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে রসুক কার্ডটা এখানেই সৌদি আরবের টিমকে দিয়ে আনার জন্য আমরা সমর্থ হয়েছি এবং রসুক কার্ডগুলি এখানেই আমরা হাজিদের কাছে দিয়ে দিচ্ছি। সরকারের দাবি, ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের এসব উদ্যোগের ফলে হজযাত্রা হবে আরও সহজ ও স্বস্তিদায়ক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আমরা হজযাত্রার তৃতীয় দিনের খবর জানব সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। তিনি এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করছেন। ফয়সাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আজ কয়টি ফ্লাইট রয়েছে এবং সেই সাথে সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়লো আপনার? ছোঁয়া, আমি সকাল থেকে আশকোনা হজ ক্যাম্পে ছিলাম। এই মুহূর্তে আমি রয়েছি হজরত শাহজালাল বিমানবন্দরে, যেখানে হজযাত্রীরা যারা কিছুক্ষণ পরেই ফ্লাইটে উঠবেন, অর্থাৎ হজযাত্রীরা যারা এখন বিমানবন্দরে প্রবেশ করছেন, সেই জায়গাটিতে অবস্থান করছি। মূলত আজকে সকাল থেকে এখন পর্যন্ত 4টি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে। এখন পর্যন্ত প্রায় 1600 হজযাত্রী তারা বাংলাদেশ ছেড়ে গেছেন। আর সকাল থেকে আমি হজ ক্যাম্পে ছিলাম এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি। সেখানে গত কয়েকদিন ধরে কিছুটা অভিযোগ ছিল, যদি হজ ব্যবস্থাপনার উপরে হাজিদের সন্তুষ্টি থাকলেও কিছু কিছু বিষয়ে হাজিদের ছোটোখাটো অভিযোগ ছিল। তো সেই অভিযোগের প্রেক্ষিতেই মূলত আজকে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শনে আসেন এবং সেখানকার যে সার্বিক ব্যবস্থাপনা,
সেখানে খাবার নিয়ে কিছুটা অব্যবস্থাপনা ছিল, এর পাশাপাশি মশা নিধনেও কিছুটা সমস্যা ছিল। তো সেই সব বিষয়গুলো নিয়েই প্রতিমন্ত্রী পরিদর্শন করেছেন এবং হজযাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন হজযাত্রীরা যে খাবারের দাম এবং মান নিয়ে যে অভিযোগ করেছিলেন তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিয়ে সেই বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। হজযাত্রীদের বিষয়টি মাথায় রেখে 2 দফা তারা খাবারের দাম কমিয়েছেন, এর পাশাপাশি তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবারে যে ছোটোখাটো ভুল ত্রুটি হয়েছে আগামীবার থেকে তারা হজযাত্রীদের জন্য আরও বেশি কীভাবে আরামদায়ক কিংবা ভোগান্তি ছাড়া কিভাবে হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা যায় সেই বিষয়টি দেখবেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি বিমানবন্দরে, আপনারা দেখতে পাচ্ছেন হজ ক্যাম্প থেকে যখন হাজিরা সকল কার্যক্রম শেষ করেই ইমিগ্রেশন সহ সকল কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে বাসের মাধ্যমে এই বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকেই তারা কিছুক্ষণের মধ্যেই সৌদি আরবের উদ্দেশ্যে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তারা বাংলাদেশ ছেড়ে যাবেন। তো আজকে মূলত 13টি ফ্লাইট নির্ধারিত রয়েছে বাংলাদেশ ছেড়ে যাবে। তো সেই 13টি ফ্লাইটে প্রায় 5300 জনেরও বেশি হজযাত্রী আজকে বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ছোঁয়া দেখছিলাম বিমানবন্দরের সম্মানিত হজযাত্রীরা একে একে প্রবেশ করছেন সেই চিত্রই। অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। হরমুজ প্রণালী পুনরায় বন্ধের ঘোষণায় আবারও লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 6% বেশি। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে 6.76% বেড়ে দাঁড়িয়েছে $96 বেশি। মার্কিন বাজারেও লেগেছে হরমুজ প্রণালী বন্ধের হাওয়া। প্রতি ব্যারেল তেল 7.79% বেড়ে পৌঁছেছে $90 ওপর। এদিকে এশিয়ার বাজারেও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 7% বেশি। অন্যদিকে উত্তেজনা বাড়লেও আজ ঊর্ধ্বমুখী এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলো। জাপান ও দক্ষিণ কোরিয়ায় সূচক ঊর্ধ্বমুখী। গ্রাহক চাহিদা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিপো থেকে বাড়তি জ্বালানি তেল সরবরাহ করছে বিপিসি। সকাল থেকে নারায়ণগঞ্জের পদ্মা, মেঘনা ও যমুনার 4টি ডিপো থেকে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বেশি সরবরাহ করা হচ্ছে। তবে ডিলার ও এজেন্টরা বলছেন আগে ডিপো থেকে এক গাড়ি তেল নিতে ভাড়া গুনতে হতো 10,000 টাকা। তেল পাওয়া যেত 18,000 লিটার, কিন্তু রেশনিং পদ্ধতি চালু থাকায় প্রতি গাড়িতে অর্ধেক তেল দেয়া হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছে তারা। এদিকে খুলনা ও ঝালকাঠির ডিপোগুলোতেও একই চিত্র। রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে বাড়তি তেল, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন পাম্প মালিকরা। আমরা জ্বালানি তেলের বিষয়ে জানবো সহকর্মী এম এ আজিজের কাছ থেকে। তিনি এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জতে আছেন। আজিজ, আজ থেকে তো ডিপো থেকে তেল সরবরাহ বাড়ানো হয়েছে, পাম্পে তেলের জন্য যানবাহনের ভিড় কি ঠিক আগের মতোই রয়েছে? ধন্যবাদ ছোঁয়া। যানবাহনের ভিড় সকালে যেমন ছিল এখনো আমরা তেমনই দেখতে পাচ্ছি। তবে এখানে যারা তেল নিতে এসেছেন তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এর আগে তারা যে পরিমাণ তেল পেতেন, বিশেষ করে গত এক সপ্তাহ তারা 2,000 এবং সর্বোচ্চ 4,000 টাকার মতো তেল পেতেন, এবং আজকে তারা এখানে এসে 5,000 টাকা তেল পাচ্ছেন যারা প্রাইভেট কার বা বিশেষ করে যারা পেট্রোল নিচ্ছেন প্রাইভেট কারগুলোতে। এর পাশাপাশি মোটর সাইকেল চালক যারা আছেন তারা এখান থেকে যাদের ফুয়েল পাস আছে তারা 1200 টাকা তেল পাচ্ছেন, এবং যাদের ফুয়েল পাস নেই তারা পাচ্ছেন 800 টাকার তেল। তবে আপনাকে জানিয়ে রাখি, আমি এই তেল পাম্পে দীর্ঘ সময় ধরে আছি, আমি এখানে অবজার্ভ করার চেষ্টা করেছি কোনো অনিয়ম হচ্ছে কিনা। তো এখানে যারা ডিজেল দিচ্ছেন তাদের একজনের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে তারা ডিজেল দেওয়ার আগে বিশেষ করে যারা এখানে বোতল বা ড্রাম নিয়ে এসেছেন তাদের কাছ থেকে 200 বা 300 টাকা করে নিচ্ছেন। তো সেই বিষয়টি আমরা তার কাছে জিজ্ঞেস করেছিলাম, তিনি প্রথমে অস্বীকার করেছিলেন এবং পরে তিনি স্বীকারও করেছেন। এর পাশাপাশি মোটরসাইকেল চালকদের কয়েকজন অনিয়মের সাথে জড়িত। তারা যেটি করছেন এখানে পৌঁছানোর আগে তাদের ট্যাঙ্কিতে যে তেলটি ছিল সেটি তারা পাইপের মাধ্যমে বের করে নিজের ব্যাগে রাখছেন বা অন্য কোথাও রেখে আসছেন, এবং এখানে আসার আগে ট্যাঙ্কিগুলো তারা খালি করেই আসছেন। এরকম বেশ কিছু অভিযোগ এখান থেকে আমরা পাচ্ছি বা অনিয়মের চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং এখানে যারা তেল দিচ্ছেন, তেল কর্তৃপক্ষ যারা আছেন, পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাকে জানিয়েছেন যে 27,000 লিটার অকটেন এখানে এসেছে সকাল থেকে, এবং 22,500 লিটার ডিজেল তারা এখন পর্যন্ত পেয়েছেন। এবং যতক্ষণ পর্যন্ত তেল থাকে
তারা ততক্ষণ পর্যন্ত এই তেল দেওয়ার চেষ্টা করবেন এবং এমনটি জানিয়েছেন আমাকে তেল এখানকার পাম্প কর্তৃপক্ষ। এখনো যানবাহনের দীর্ঘ লাইনে দেখলাম আজিজ। আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানী খবর জানাচ্ছিলেন। আপনার সাথে কথা বলতে বলতে সহকর্মী খোকনও যুক্ত হয়েছেন। কুমিল্লাতে তিনি অবস্থান করছেন। কুমিল্লায় পাম্পগুলোর কি অবস্থা সেই খবর সহকর্মী খোকন চৌধুরী জানাবেন। খোকন, পাম্পগুলোর কি অবস্থা এবং এই যে সরবরাহ বৃদ্ধি করা হলো এরপরও গ্রাহকরা কি আসলে পর্যাপ্ত তেল পাচ্ছেন? সোয়া, আসলে প্রথমেই বলে রাখতে চাই আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি নগরীর একটি অন্যতম একটি তেলের পাম্প। এখানে কিন্তু আসলে 24 ঘন্টায় পূর্বে ব্যস্ত ছিল এবং সে কারণেই কিন্তু ভোর 6টা থেকে আমার পেছনে যেই দীর্ঘ লাইন রয়েছে মোটরসাইকেলের, তারা কিন্তু তেলের আশায় লাইন লাগিয়ে বসে আছেন এবং পাম্প মালিকদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি তাদের মূল চাহিদা হচ্ছে এই পাম্পটিতে প্রতিদিন 9000 লিটার। তারা 9000 লিটারের জন্যই গিয়েছিলেন, তাদের জন্য বরাদ্দ হয়েছে 4500 লিটার। এই 4500 লিটার আসলে কখন নাগাদ দেশে পৌঁছবেন সেটিও তারা নিশ্চিত বলতে পারছেন না। অর্থাৎ এই তেল আসার পরেই কিন্তু এই যে লাইন, দীর্ঘ লাইন রয়েছে মোটরসাইকেলের, সেটি তেল দেওয়া শুরু হবে। এছাড়া আমরা যারা মোটরসাইকেল চালক রয়েছেন অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, অনেকে যেটি অভিযোগ করছেন যে এই মোটরসাইকেল দীর্ঘ লাইন, অনেকেই কিন্তু এই মোটরসাইকেলে করে তেল প্রতিদিন সংগ্রহ করে তারা মজুত করছেন। ফলে যেই দাম বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে তেলের দাম, তারা বলছেন যে এই তেলের দামটি এখন না বাড়িয়ে অন্তত যদি 2-1 টাকা কমিয়ে দেওয়া হতো, হয়তো যারা অবৈধ মজুতদার রয়েছেন তাদের এই মজুতকৃত তেলগুলো কিন্তু আসলে বাহিরে চলে আসছে এবং এই সমস্যার সমাধান কিছুটা হলেও হয়তো হতে পারতো, এমনটিই কিন্তু আসলে বলছেন যারা মোটরসাইকেল চালক রয়েছে। তার মানে ভোগান্তির চিত্র আসলে এখনো রয়ে গেছে। অনেক ধন্যবাদ খোকন আপনাকে। দাম বৃদ্ধির কারণে যেন মূল্যস্ফীতি না হয় সেজন্য জ্বালানির বর্ধিত দর ন্যূনতম রাখা হয়েছে। এছাড়া এই প্রভাব যেন বিভিন্ন খাতে না পড়ে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে, এমনটাই বলেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সে তুলনায় দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে তা খুবই সীমিত। বাংলাদেশের যে ডিজেলের মূল্য ছিল 100 টাকা পার লিটার, সেটা বৃদ্ধি করে 115 টাকা করা হয়েছে এবং এই মডেস্ট ইনক্রিজের কারণই হচ্ছে যেন এইটার কারণে মূল্যস্ফীতির সৃষ্টি না হয়। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তান যাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। আলোচক দলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জেরেড কুশনার। রোববার এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো হুঁশিয়ারি দেন, বলেন ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে গুঁড়িয়ে দেয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটি কোনো আলোচনা যাবে না জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। মার্কিন নৌবাহিনীর হাতে ইরানের জাহাজ আটককে কেন্দ্র করে আবারও উত্তেজনার পারদ চড়ল ওয়াশিংটন তেহরান সম্পর্কে। নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আটক করেছে নৌযানটি। জবাবে একাধিক মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। খুব শিগগিরই আরও কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। চীন থেকে যাত্রা করেছিল ইরানের জাহাজ তুস্কা, গন্তব্য বন্দর আব্বাস। ওমান উপসাগরে পৌঁছাতেই নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে হুঁশিয়ারি বার্তা দেয় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, টানা 6 ঘন্টা ধরে সতর্ক করার পরও নির্দেশ মানেনি ক্রুরা, তাই যাত্রা রুখে দিতে চালানো হয় হামলা। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হামলা চালায় নৌযানের ইঞ্জিন রুম লক্ষ্য করে। অচল হয়ে পড়ে নেভিগেশন সিস্টেম। জাহাজের ডেকে নেমে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় মার্কিন সেনারা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের কাছে আটক রয়েছে বিশাল জাহাজটি।
এ ঘটনাকে জলদস্যুতা আখ্যা দিয়েছে ইরান। তাৎক্ষণিক জবাবে অঞ্চলটিতে অবস্থানরত একাধিক মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। তাসনিম নিউজ জানিয়েছে এ তথ্য। আইআরজিসির নেভাল ইউনিটের তৎপরতায় পারস্য উপসাগরের আশপাশের এলাকা থেকে কয়েকটি মার্কিন জাহাজ পিছু হটার খবরও জানিয়েছে ইরানের গণমাধ্যম। নৌযান জব্দের ঘটনায় আরও কড়া প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী ঘিরে জলসীমায় উত্তেজনার মধ্যে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ইরান। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর অধীনে প্রথম বৃহৎ পাবলিক পরীক্ষা শুরু হচ্ছে কাল। মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন 18.5 লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রীর তৎপরতায় অন্যরকম পরিবেশে পরীক্ষা হতে যাচ্ছে মত শিক্ষা বিশেষজ্ঞদের। আলামিন হক অহন জানাচ্ছেন বাকিটা। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গেল 2 সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষা বোর্ডগুলো। 3209টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারেন। অনেক জায়গায় সিসি ক্যামেরা নতুন না, তারা অভ্যস্ত আছে। নতুন যেখানে হয়েছে সেখানে আমরা কেন্দ্র সচিবদেরকে আমরা সেভাবে মোটিভেট করেছি এখানে, যে আপনারা এমনভাবে বিষয়টা ওদের বোঝাবেন যেন এটা নিয়ে তোমাদের কোনো ক্ষতি নেই। 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময় পরীক্ষা দিচ্ছেন যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনার নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন 1980-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা বোর্ড কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা পাবো, আমরা সেইভাবে কাজ করব। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকের কিন্তু সিসি ক্যামেরা অ্যাংজাইটি আছে, ভীতি আছে, অনেক বাচ্চারাও আছে, শিক্ষকেরা আছে। মিনিস্ট্রি থেকে বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব যেভাবে ধমকে সুরে কথা বলতেছেন এবং এগুলো নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রলও হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এক ধরনের প্যানিকড অলরেডি হয়ে গেছে। সরকার যেভাবে পরীক্ষা কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছে এবং এই পরীক্ষাটাকে দিয়ে হাইলাইট করতে চাচ্ছে, যে বিশেষ করে শিক্ষামন্ত্রী সাহেব যে পরীক্ষাটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে যে শিক্ষার চেয়েও মনে হয় পরীক্ষা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অথচ গুরুত্ব তো পাওয়ার কথা ছিল শিক্ষা। সমালোচনার পর নীরব বহিষ্কার নীতি বাদ দিলেও এখনো এমন কিছু নির্দেশনা বা নিয়ম আছে যেগুলো অপ্রয়োজনীয় বলে মত এই শিক্ষাবিদের। বলেন, সত্যিকারের শেখা ও মূল্যায়নের নীতি দরকার আগে। যমুনা টেলিভিশন আনার পরে, দৃষ্টিগোচর করার পরে সাথে সাথে কারেকশন এনেছে। আমি মনে করি কারেকশন আনাটা ভালো ডিসিশন, মানে ভুল স্বীকার করাটা ঠিক আছে, যে ভুল হয়েছে ভুল স্বীকার করাটা ধরে থাকেনি। কারণ এটা সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার এটা হতে পারে না, এটা ন্যায্য না। শিক্ষার্থীদের লার্নিংকে সহযোগিতা করবে, পাশাপাশি সত্যিকারের অ্যাসেসমেন্টটা হবে এমন নীতিমালাগুলোই রাখা দরকার, বাকিগুলো বাদ দিয়ে দেওয়া দরকার। তবে শিক্ষামন্ত্রী বলছেন, পরীক্ষার্থীদের ভয়ের কিছুই নেই। মঙ্গলবার নির্ভয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান তার। 21 তারিখে এসএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সেটি সুন্দর স্বাভাবিক পরীক্ষা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে, শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। 21 এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক ও সমমান পরীক্ষা শেষ হবে 20 মে। 7 জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাব সেখানে। সকল উপস্থিত আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হাম এবং রুবেলা ভ্যাকসিন প্রদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করলাম এখান থেকে সারা দেশে। আপনারা জানেন যে হঠাৎ করে আমের প্রকোপে বেশ কিছু দুঃখজনকভাবে বেশ কিছু ছোট শিশু সন্তান মারা গিয়েছে। দুঃখজনকভাবে হলেও বিগত কয়েক বছর ধরে এই বাচ্চাদের জন্য এই হাম এবং টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। যাদের দায়িত্ব ছিল এই কাজটি করা, তারা এই কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করেনি তাদের দায়িত্ব। তার ফলে দুঃখজনকভাবে অনেকগুলো
শিশু প্রাণ ঝরে গিয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ। যে অপরাধটি সংঘটিত হয়েছে গত বছর ধরে যারা দায়িত্বে ছিলেন। আমরা দায়িত্বভার গ্রহণের পর থেকে যখন এই অসুখটির প্রকোপ শুরু হয়েছে, দ্রুততার সাথে, অত্যন্ত দ্রুততার সাথে বর্তমান সরকার ওষুধগুলো সংগ্রহ করেছে। আমাদেরকে এই ব্যাপারে ইউনিসেফ সহযোগিতা করেছে। ইউনিসেফের মাধ্যমে আমরা এই টিকাগুলো সংগ্রহ করেছি এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের মধ্যে আমরা শুরু করেছি। এরই ভিতরে উদ্যোগ নেওয়ার পরে মৃত্যুর হার অনেক কমে এসেছে, অসুস্থ বা শিশুর সংখ্যাও অনেক কমে এসেছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এই টিকাদান কর্মসূচি অব্যাহত রাখলে পরে এই দুর্ঘটনা থেকে আমরা শিশুদেরকে রক্ষা করতে সক্ষম হব। এবং একই সাথে এই পরিকল্পনার মধ্যে যে অনুষ্ঠানটি আজকে শুরু হলো, আমরা 2 কোটি সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলার ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। সেই জন্যই আমরা আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ দ্রুততার সাথে আমরা এই অসুস্থতার হাত থেকে শিশুদের প্রাণ আমরা রক্ষা করতে সক্ষম হব। এ ব্যাপারে ইউনিসেফকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে এবং একই সাথে আমি সকলের সহযোগিতা কামনা করছি যাতে আমরা শিশুদের প্রাণগুলো রক্ষা করতে পারি, যাতে অসুস্থ হয়ে যাওয়া থেকে শিশুদেরকে আমরা রক্ষা করতে পারি। কারণ এই শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের মধ্যে অনেকেই আছে যা ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশকে গড়ার কাজে নিয়োজিত হবে। আসুন আমরা এই টিকাদান কর্মসূচি, ভ্যাকসিনেশন কর্মসূচিকে আমরা সফল করি, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করি। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ছোঁয়া খন্দকার। দর্শক, পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন আমার সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।